আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের অর্থায়ন গণিতের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখো এখানে কি প্রশ্ন দেওয়া আছে। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, সেটা হলো সরল সুদ ও সুদাসল এর পরিমাণ নির্ণয়ের সূত্র লেখো। আমরা তো গতদিন কিন্তু এই চ্যাপ্টারে কিছু থিওরি আমরা শিখেছি, এর মধ্যে সরল সুদ ছিল। তো সরল সুদ এবং এর সুদাসল এই দুটো আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, সরল সুদ নির্ণয় করার সূত্র হলো আই সমান পি ভি আই এন লিখতে পারো, আই সমান পি ভি আর এন লিখতে পারো, আই সমান পি আই এন লিখতে পারো, অথবা আই সমান পি আর এন লিখতে পারো। এর যে কোনোটাই তোমরা লিখতে পারো। পিভি বা পি তুমি যে কোনোটা লিখতে পারো। পিভি অথবা পি হলো আসল টাকার পরিমাণ, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল বা প্রেজেন্ট ভ্যালু বলি। আবার সিম্পল ছোটো হাতের আই অথবা ছোটো হাতের আর যে কোনোটাই ব্যবহার করতে পারো। এটা হলো সরল সুদের হার, রেট অফ সিম্পল ইন্টারেস্ট। এখানে আমরা বড় হাতে যা এটা ব্যবহার করেছি সেটা হলো সরল সুদের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে বলা হয় এটা হলো সরল সুদের পরিমাণ। এনটাকে বলা হয় সময়, যেটাকে আমরা বছরে নির্ণয় করি। এই হলো সরল সুদ নির্ণয়ের সূত্র। এখানে আমি 4 ভাবে দিয়েছি, এর যে কোনোটাই তোমরা লিখতে পারো। এরপর দেখো সুদ আসলের পরিমাণ নির্ণয়ের সূত্র। এটাও কিন্তু সরল সুদের ক্ষেত্রে। তো সুদ আসলের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আই এন, অথবা এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আর এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আই এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এর যে কোনোটাই ব্যবহার করতে পারো। এখানে আমাদের কিন্তু দেখো আগেরটা থেকে এখানে একটা অতিরিক্ত আসছে, সেটা হলো এফ ভি এবং এ আসছে। এই জায়গায় এফ ভি অথবা এ হলো সুদ আসলের পরিমাণ। ঠিক আছে, এফ ভি অথবা এ কে আমরা কি বলবো, সুদ আসলের পরিমাণ বলবো আর কি। এই হলো সরল সুদ এবং তার সুদ আসলের পরিমাণ নির্ণয়ের সূত্র। এবার দেখো 3-এর খ নম্বর প্রশ্নটা হলো যে এগুলো কিন্তু সবই বোর্ডের প্রশ্ন, তোমরা মানে যে কোনো একভাবে শিখবা। দেখো 3-এর খ বলছে বার্ষিক ও মাসিক চক্রবৃদ্ধি সুদের সূত্র লিখো, অথবা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এফবি এর সূত্র লেখো। এইভাবে কিন্তু পরীক্ষা আসছে। দেখো আগেটা ছিল সরল সুদ, আর এখানে হলো কি চক্রবৃদ্ধি সুদ। দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আই এন। একটু খেয়াল করো, আগে ছিল আই ইন্টু এন ছিল, এখানে এনটা কিন্তু পাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এফ ভি সমান কত, পি ভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, অথবা এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, এই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারের সূত্রটা লিখতে পারি। এ যে কোনোটা লিখতে পারো। আর মাসিক চক্রবৃদ্ধি সুদের হারের সূত্রটা হলো এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই 12 পাওয়ার হলো 12 এন, অথবা একইভাবে কিন্তু অথবা এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 12 পাওয়ার হলো 12 এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই 12 পাওয়ার হলো 12 এন, অথবা এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 12 পাওয়ার হলো 12 এন। মানে এই মাসিক বলতে 12 বার, মাসিক বলছে তো প্রতি মাসে সুদ দেওয়া হয়। তো প্রতি মাসে যদি সুদ দাও তাহলে এক বছরে কয়বার হবে, 12 বার। তাহলে এই 12 দিয়ে আইকে ভাগ করতে হবে আর 12 দিয়ে এনকে গুণ করতে হবে। এক্ষেত্রে আমরা আরেকটা সূত্র এইভাবে ব্যবহার করি যে চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার যদি প্রদত্ত হয়, একাধিকবার বলতে বছরে 2 বার হতে পারে, 4 বার হতে পারে, 6 বার হতে পারে, 12 বারও হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে সূত্রটা হবে এফ বি সমান পি ভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার হলো এম এন। এই যে এম এর মানটাই আমরা এখানে কি ব্যবহার করছি বলো, 12 ব্যবহার করেছি। এরপরে দেখো 3-এর গ নম্বর প্রশ্নটা হলো এমোরটাইজেশনের সূত্রটা লেখো। এমোরটাইজেশন কি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। দেখো এমোরটাইজেশনের সূত্র হলো পি ভি এ সমান এ ডিভাইডেড বাই আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। তোমরা ইচ্ছা করলে আয়ের জায়গায় কি ব্যবহার করতে পারো, আয়ের জায়গায় আর ব্যবহার করতে পারো। এখানে পি ভি হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অন অ্যানুইটি বলতে পারো। এখানে এ যেটা আছে এটাকে আমরা বলি কিস্তি বলি, অ্যানুইটি বা কিস্তি। এই সূত্রের মধ্যে পিভিএ হলো প্রেজেন্ট ভ্যালু অন অ্যানুইটি, মানে কিস্তির মাধ্যমে যে আসলটা দেওয়া হয় সেটাই। আর এটাকে বলবো অ্যানুইটি বা কিস্তি বলবো আমরা, আর বাকিগুলো তো তোমরা জানো। আচ্ছা, আবার একটা প্রশ্ন আছে দেখো ঘ নম্বর, সেটা প্রতিপূরক তহবিলের সূত্রটি লেখো। তো প্রতিপূরক তহবিলকে আমরা বলি সিঙ্কিং ফান্ড, এসএফ। এসএফ সমান হলো এ ডিভাইডেড বাই আই সেকেন্ড ব্র্যাকেট
ওয়ান প্লাস আই পাওয়ার এন মাইনাস ওয়ান। কেউ ইচ্ছা করলে আবারও বলতেছে আয়ের জায়গায় আর ব্যবহার করতে পারো। এই জায়গায় এসএফ হলো সিঙ্কিং ফান্ড, যাকে প্রতিপূরক তহবিল বা পরিপূরক তহবিল বা শোধক তহবিল বা অবচয় তহবিলের পরিমাণ বোঝায়। আর এটা হলো অ্যানিউইটি মানে কিস্তির পরিমাণ। এরপরে দেখো নম্বর প্রশ্ন হলো কার্যকরী সুদের হারের সূত্রটি লেখো। কার্যকরী সুদের হারের সূত্রটা হলো EIR সমান 1 প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এম মাইনাস ওয়ান, অথবা EIR সমান 1 প্লাস আর ডিভাইডেড বাই এম পাওয়ার এম মাইনাস ওয়ান। ওই যে আমি বারবার বললাম যে সুদের হারটাকে আই দ্বারাও প্রকাশ করা যায়, আবার ছোট হাতের আর দ্বারাও প্রকাশ করা যায়। এই যে আমি প্রশ্নগুলো দিলাম এই পর্যন্ত, এই প্রশ্নগুলাই কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, সেই জন্য আমি তোমাদের এই সূত্রগুলো দেখিয়ে দিলাম। এরপরও আমরা অঙ্ক করার সময় প্রয়োজনীয় সূত্র যদি লাগে সেটা আমরা লিখব। হ্যাঁ, এরপরে আমরা একটা অঙ্ক শুরু করি। দেখো 4 নম্বর একটা অঙ্ক, সেটা হলো প্রশ্নটা হলো 5% হার সুদে 10,000 টাকার 4 বছরের সরল সুদের পরিমাণ ও সুদাসলের পরিমাণ নির্ণয় করো। দেখো খেয়াল করো, সুদের হার দেওয়া আছে 5%, আসল টাকাটা হলো 10,000 টাকা, সময়টা হলো 4 বছর। মানে তুমি 10,000 টাকা 5% সরল সুদের হারের ভিত্তিতে টাকাটা তুমি বিনিয়োগ করছো, তাহলে 4 বছরে সেই সুদের সরল সুদের পরিমাণ কত হবে, সুদাসলের পরিমাণ কত হবে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, বাস্তবে কিন্তু আসলে সরল সুদের তেমন কোনো ব্যবহার নাই। বাস্তবে যে সুদের হারগুলো ব্যবহার করা হয় সবই হলো চক্রবৃদ্ধি সুদের হার। এই জন্য যদি সরল সুদের অঙ্ক প্রশ্নে দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখো সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের হার শব্দটা ব্যবহার করা থাকবে, প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। প্রশ্নের মধ্যে যদি সরল সুদের উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমরা সরল সুদের অঙ্ক করতে পারবো না, কারণ বাস্তবে এই সরল সুদের কোনো ব্যবহার নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা সুদের পরিমাণের সূত্রটা একটু আগে তো দেখলাম যে সরল সুদের পরিমাণ আই সমান হলো PVIN। এখানে শুধু PINও ব্যবহার করা যেতে পারতো। তাহলে এখানে PV হলো আসল টাকা, আসল টাকা কত, 10,000 টাকা। আই দেওয়া আছে সুদের হার কত পার্সেন্ট, 5% বা 0.05। আমরা জানি এই পার্সেন্টেজ যদি থাকে, শতকরা যদি থাকে, এটাকে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু শতকরাটা ভেঙে যাবে, তাই না? তাহলে 5কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, 0.05। সবসময় খেয়াল রাখবা, শতকরা যদি আমরা ভাঙাই তাহলে 100 দ্বারা ভাগ করব, আবার শতকরায় পরিণত করতে গেলে 100 দ্বারা গুণ করব। এনটা হলো সময়, যেটা দেওয়া আছে 4 বছর। তাহলে এই সরল সুদের পরিমাণ, আয়ের পরিমাণটা কত হবে সেটা বের করব। এখন মান বসিয়ে দাও, PV 10,000 ইন্টু আয়ের মান 0.05 ইন্টু এনের মান কত 4, তাহলে কত হলো 2,000 টাকা। তাহলে এটা হলো কি বলো, সরল সুদের পরিমাণ। তাহলে সুদ আসলের পরিমাণ আমরা খুব সিম্পলি বের করতে পারি যে আমরা জানি আসল এবং সুদ এই দুইটা যোগ করলেই তো সুদ আসল হবে, তাই না? তাহলে এই জায়গায় আর সূত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তাহলে সুদ আসলের পরিমাণ FB সমান হলো PV প্লাস কত আই, মানে PV হলো আসল, আই হলো কি ইন্টারেস্ট। তাহলে আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে 10,000 টাকা, আই হলো 2,000 টাকা। তাই 10,000 আর 2,000 যোগ করলে কত হয়, 12,000 টাকা। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সরল সুদের পরিমাণ হবে 2,000 টাকা এবং সুদ আসলের পরিমাণ হলো কত, 12,000 টাকা। এবার দেখো 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে। প্রশ্ন হলো 5% হার সুদে 1,000 টাকার 4 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নির্ণয়। আগে কিন্তু আমরা শুধু সরল সুদ নির্ণয় করেছি, আর এই অঙ্কের মধ্যে সরল সুদও দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদও দেওয়া আছে। এখন দেখো আমরা জানি সরল সুদের পরিমাণ আই সমান PVIN। এখানে PV হলো আসল টাকা, সেটা কত, 1,000 টাকা। আই হলো সুদের হার, সেটা হলো 5% মানে 0.05। এন হলো তোমার সময়, সেটা হলো 4 বছর। তাহলে সুদের পরিমাণ আয়ের মানটা কত এটা আমরা বের করব। দেখো PV এর মান বসাও 1,000 ইন্টু আয়ের মান 0.05 ইন্টু এন এর মান কত 4, তাহলে কত, 200 টাকা। এখন চক্রবৃদ্ধি সুদ যদি পেতে চাও, চক্রবৃদ্ধি কিন্তু সুদ নির্ণয়ের কোনো সূত্র নাই, সূত্র আছে সুদাসল। আগে সুদাসল বের করতে হবে, পরে সেখান থেকে তোমার আসলটা বাদ দিয়ে সুদ বের করতে হবে। এই জন্য আমরা দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদাসল FB, এটা কিন্তু সুদাসল। FB সমান PV ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। মান যেহেতু সেম এই জন্য আর লেখার প্রয়োজন নাই। PV লেখো 1,000 টাকা, 1 প্লাস আয়ের মান 0.05, পাওয়ার হলো কত 4। তাহলে দেখো 1,000 ইন্টু এই দুটো যদি যোগ করো তাহলে হবে 1.05, পাওয়ার কত 4। তাহলে কত হয়, 1,215.50 টাকা। এটাকে আমরা 1,216 টাকা, 1,216 টাকাও বলতে পারি, দুইটা যে কোনো একটা বলা যায়। তাহলে এটা কিন্তু হলো সুদ আসল। আসল ছিল কত, 1,000। তাহলে সুদ বের করতে গেলে সুদ আসল থেকে তোমাকে আসল টাকাটা বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ তাহলে কত, 1,216 মাইনাস কত 1,000, তাহলে সমান হলো 216 টাকা প্রায়।
সুতরাং আমরা বলবো সরল সুদের পরিমাণ 200 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 216 টাকা প্রায়। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, বার্ষিক 7% হারে 5 বছরের জন্য 20,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। এটা শুধুমাত্র পরের টার্মটা, এই যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছে সেই অংশটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। আমি একটু আগে বলছি যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের বিশেষ কোনো সূত্র নাই। যদি চক্রবৃদ্ধি সুদ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আগে সুদ আসল বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল এফবি সমান কত, পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এখানে পিভি দেওয়া আছে, আসল হলো 20,000 টাকা, আই হলো সুদের হার 7%, 7% সমান কত 0.07, এন হলো 5 বছর, আর এফবি সমান কত। তাহলে দেখো এখানে পিবি 20,000 বসাও, তাহলে 1 প্লাস আয়ের মান 0.07, পাওয়ার হলো কত 5। তাহলে কত হয়, এই দুটো যোগ করলে হবে, তাহলে 20,000 ইন্টু 1.07 পাওয়ার কত 5। তাহলে টাকাটা আসবে 28,051 টাকা প্রায়। কত, 28,051 টাকা প্রায়। এটা কিন্তু সুদ আসল, আসল ছিল কত 20,000 টাকা, এই যে অতিরিক্ত টাকা এটাই হলো সুদের পরিমাণ। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এই 28,051 টাকা থেকে 20,000 টাকা তোমাকে বাদ দিতে হবে। তাহলে কত হবে, 8,051 টাকা প্রায়। এবার দেখো 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্ন হলো যদি 5% হার সুদে 5,000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হয় তবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় করো, যেখানে সুদ বছরে একবার দেওয়া হয়। আচ্ছা, আগের যে অঙ্কটা, আগে যে আমরা দুইটা অঙ্ক করলাম সেই সেম অঙ্ক এখানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করে সুদের বিয়োগফল মানে পার্থক্য মানে বিয়োগফল বের করতে হবে, আর কিছুই না। তাহলে প্রথমে দেখো আমরা জানি সরল সুদের পরিমাণ আই সমান PVIN। এখানে পিভি হলো আসল টাকা কত 5,000 টাকা, এন দেওয়া আছে 4 বছর, আই হলো সুদের হার 5% বা 0.05। আমি আগেই বলছি যে সুদের হার যদি আমরা ভাঙাইতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে তোমার সরল সুদের পরিমাণ আয়ের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। মান বসিয়ে দাও, 5,000 গুণন 0.05 ইন্টু কত বলো 4 সমান কত হলো 1,000 টাকা। এটা হলো সরল সুদ। এখন চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে তো আগে সুদ আসল বের করতে হবে। তো আমরা জানি এফভি সমান কত, পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। পিভি হলো 5,000 টাকা ইন্টু 1 প্লাস আইয়ের মান তো লেখা আছে 0.05, পাওয়ার হলো কত 4। তাহলে সমান হলো 5,000 ইন্টু এই দুটো যোগ করলে হবে 1.05, পাওয়ার কত 4। তাহলে এটা আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে কত হবে 6,077.53 টাকা। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল। আসল যেহেতু 5,000, তাহলে 5,000 বিয়োগ করে এখন সুদ বের করতে হবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হলো 6,077.53 মাইনাস কত 5,000। তাহলে কত হলো 1,077.53 টাকা। তাহলে 1,077.53 টাকা হলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, আর সরল সুদের পরিমাণ 1,000 টাকা। এই দুটা বিয়োগ করলে কিন্তু আমরা পার্থক্যটা সহজেই বের করতে পারি। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 1,077.53 মাইনাস কত 1,000। তাহলে কত হয় 77.53 টাকা বা 78 টাকা প্রায়। 78 টাকা লিখলে প্রায় লিখতে হবে, নতুবা তোমরা 77.53 টাকাই অ্যান্সার লিখতে পারো। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে খেয়াল করে একটু দেখো। 8 নম্বর প্রশ্ন হলো যে যদি 5% হার সুদে কোনো টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 30.50 টাকা হয় তবে আসল টাকার পরিমাণ বের করো। ভালো করে খেয়াল করো, এখানে বলছে যদি 5% হার সুদে কোনো টাকার পরিমাণটা কিন্তু দেওয়া নেই। আগে কিন্তু আসল টাকা দেওয়া থাকতো, এই প্রশ্নে কিন্তু আসল টাকার পরিমাণটা দেওয়া নেই। বলছে যদি 5% হার সুদে কোনো টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 30.50 টাকা হয় তবে আসল টাকার পরিমাণটা বের করো। তো আমরা একটা কাজ করব, আমরা একটা আসল টাকা ধরে নেব, সেই টাকার উপর 3 বছরে 5% হার সুদে আমরা তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করে তার পার্থক্য বের করব। তারপর আমরা ঐকিক নিয়ম করে আমরা এই 30.50 টাকার জন্য আসল কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা লিখে ধরি আসল টাকার পরিমাণ হলো কত 100 টাকা। তাহলে এই 100 টাকার উপর তুমি ইচ্ছা করলে এটা x ধরতে পারো, এটা 1,000 ধরতে পারো, এটা 500 ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা দেখো, তাহলে আমরা আসল টাকা ধরলাম কত 100 টাকাতে। এই 100 টাকা উপরে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করে তার পার্থক্য বের করব। দেখো আমরা জানি সরল সুদের পরিমাণ আই সমান PVIN। এখানে পিভি হলো 100 টাকা, আই হলো তোমার সুদের হার 5% মানে 0.05,
আর এন এর মান হলো কত 3 বছর। তাহলে সুদের পরিমাণ আয়ের মানটা কত হবে? তাহলে মান বসাও 100 গুণন 0.05 ইন্টু কত 3, তাহলে কত হলো 15 টাকা। এটা কিসের পরিমাণ হলো? সরল সুদের পরিমাণ। এবার আসো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। দেখো আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস কত আইএন। দেখো এখানে পিভি এর মান হলো 100, 1 প্লাস আই এর মান 0.05 পাওয়ার কত 3। তাহলে 100 ইন্টু এই দুটো যোগ করলে হবে 1.05 পাওয়ার 3 সমান কত হয় 115.7625 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা হলো, আমরা এটা তো সুদ আসল তাই না, এখান থেকে আমাদের আসল যে 100 টাকা ধরলাম সেটা বাদ দিতে হবে। তাহলে 115.7625 মাইনাস কত 100, তাহলে হলো 15.7625 টাকা। তাহলে দেখো সরল সুদ 15 টাকা আর চক্রবৃদ্ধি সুদ হলো 15.7625 টাকা। এখন আমাদের যেহেতু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের কথা বলছে, তাহলে পার্থক্যটা বের করে নাও। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হলো 15.7625 মাইনাস সরল সুদ কত 15, তাহলে কত হয় 0.7625 টাকা। এই যে দেখো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 0.7625 টাকা হলো, এটা কত টাকা আসলের জন্য? 100 টাকার জন্য। তাহলে এখন যদি আমরা লিখি যে এখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 0.7625 টাকা হলে আসল কত 100 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা হলে তাহলে আসল হবে 100 ভাগ কত 0.7625 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত দেওয়া আছে প্রশ্ন মধ্যে 30.50 টাকা হলে আসল হবে তাহলে 100 গুণন 30.50 ভাগ 0.7625 টাকা, তাহলে কত হলো 4000 টাকা। তাহলে সুতরাং আসল টাকার পরিমাণ কত 4000 টাকা। আশা করি বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারে আরও অনেক অঙ্ক আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আমি পর্যায়ক্রমে দিব। তো আজ এই পর্যন্ত থাকলো। তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি পরিচিত কেউ থাকে তো পরিচিত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আর যদি কোনো বিশেষ পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাও, তাহলে আমি চেষ্টা করব ওইভাবে করতে। কারো বুঝতে সমস্যা হলে আমাকে বললে আমি হয়তো ওই বিষয়ের উপর একটা নতুন ভিডিও তৈরি করে দিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।